লিনিয়ার অ্যালজেব্রার জগতে আপনাদের সবাইকে স্বাগতম। আচ্ছা, আজকের আলোচনায় আমরা একটা দারুণ জিনিস দেখব। ভেক্টর স্পেসের ভেতরেও যে আলাদা আলাদা মহাবিশ্ব লুকিয়ে থাকতে পারে, সেই রহস্যটাই আজ আমরা দেখব। চলুন তাহলে শুরু করা যাক। তো শুরুতেই একটা প্রশ্ন বা বলা যেতে পারে একটা ধাঁধা। আচ্ছা, একটা 2D প্লেন মানে একটা দ্বিমাত্রিক তল, কিছু পলিনমিয়াল বা বহুপদীর একটা সেট, আর ধরুন একগাদা ম্যাট্রিক্স। এই যে তিনটে একদম আলাদা আলাদা জিনিস, এদের মধ্যে কোনো মিল কি থাকতে পারে? শুনতে একটু অদ্ভুত লাগছে, তাই না? কিন্তু এই আলোচনার শেষে আমরা দেখব এদের মধ্যে আসলেই একটা গভীর মিল আছে। তো চলুন আমাদের এই জার্নিটা শুরু করা যাক খুব পরিচিত একটা জায়গা থেকে। ভেক্টরের এই বিশাল দুনিয়ায় আমরা প্রথমে একদম আমাদের চেনা একটা জায়গায় যাব, আর সেটা হলো একটা 2D প্লেন, মানে একটা দ্বিমাত্রিক তল, যেটাকে আমরা প্রায়ই R² বলি। এই যে XY প্লেনটা আমরা দেখছি, এর ওপরের প্রত্যেকটা বিন্দুকে কিন্তু আমরা কেন্দ্র বা অরিজিন থেকে বের হওয়া একটা ভেক্টর হিসেবে ভাবতে পারি। আর এই পুরো প্লেনটাই হলো ভেক্টর স্পেসের একটা একেবারে ক্লাসিক উদাহরণ। আচ্ছা, এবার একটা মজার কাজ করা যাক। এই যে এত বড় একটা জগৎ, চলুন এর খুব ছোট একটা অংশে আমরা একটু জুম ইন করি, দেখি তো এর ভেতরেও আলাদা কোনো নিয়মকানুন আছে কিনা। একটু ভাবুন তো, যদি আমরা পুরো প্লেনটা না দেখে শুধু মূল বিন্দু বা অরিজিনের মধ্যে দিয়ে যাই, এমন একটা সরলরেখার দিকে তাকায়, প্রশ্নটা হলো, এই সাধারণ দেখতে সরলরেখাটা এটাও কি নিজের নিয়মে চলা একটা স্বয়ংসম্পন্ন জগৎ হতে পারে? চলুন এটা পরীক্ষা করে দেখা যাক। খুব সহজ একটা টেস্টের মাধ্যমে আমরা এই লাইনটার চরিত্র বোঝার চেষ্টা করব। আমরা মূলত দুটো নিয়ম দেখব। একটা হলো যোগের নিয়ম, আর আরেকটা হলো স্কেলিংয়ের নিয়ম। তো প্রথমে দেখা যাক যোগের ব্যাপারটা। এই লাইনের ওপর থেকে যে কোনো দুটো ভেক্টর নিয়ে আমরা যোগ করি, আর দেখুন কি হলো। যোগ করার পর যে নতুন ভেক্টরটা আমরা পেলাম, সেটাও কিন্তু ঠিক ওই একই লাইনের ওপরেই আছে, লাইন থেকে মোটেও বেরিয়ে যায়নি। আচ্ছা, এবার তাহলে দ্বিতীয় পরীক্ষাটা করা যাক। এবার আমরা একটা ভেক্টরকে স্কেল করি, মানে যে কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করি। কি হচ্ছে, ভেক্টরটা হয়তো লম্বা হচ্ছে বা ছোট হচ্ছে, কিন্তু দেখুন এটাও কিন্তু লাইন ছেয়ে কোথাও যাচ্ছে না। তাহলে আমরা কি দেখলাম? আমরা দুটো দারুণ নিয়ম খুঁজে পেলাম। এক, লাইনে দুটো ভেক্টর যোগ করলে যোগফলটা লাইনেই থাকে। দুই, যে কোনো ভেক্টরকে স্কেল করলেও সেটা লাইনেই থাকে। এর সাথে আরেকটা ছোট্ট কিন্তু খুব জরুরি শর্ত আছে, সেটা হলো এর মধ্যে জিরো ভেক্টর বা অরিজিনটা থাকতে হবে। আর এই তিনটা নিয়ম মিলেই কিন্তু একটা ভেক্টর স্পেস তৈরি হয়। তো এই যে আমরা হাতে কলমে কিছু নিয়ম দেখলাম, এবার চলুন এগুলোর একটা আনুষ্ঠানিক পরিচয় জেনে নিই। খুব সহজ ভাষায়, ভেক্টর স্পেস হলো এমন কিছু ভেক্টরের একটা কালেকশন যেখানে এই তিনটে লুকানো নিয়ম সবসময় কাজ করে। এটা একটা নিজের জগতে থাকা স্বয়ংসম্পূর্ণ একটা সিস্টেম। আর এর মানে কি দাঁড়ালো? এর মানে হলো অরিজিন বা মূল বিন্দুর মধ্যে দিয়ে যাওয়া যে কোনো সরলরেখা আসলে নিজেই একটা কমপ্লিট ভেক্টর স্পেস। ভাবা যায়, ছোট্ট একটা জগৎ, কিন্তু নিজের নিয়মে পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ। আচ্ছা, এবার আমরা এই আলোচনার একদম কেন্দ্রবিন্দুতে চলে এসেছি। আসল প্রশ্নটা হলো, এই যে সরল রেখাটা আর ওই যে পুরো প্লেনটা, এদের মধ্যে সম্পর্কটা আসলে কি? এর উত্তরটাই হলো সাবস্পেস। ভেক্টর সাবস্পেস আর কিছুই না, এটা নিজেই একটা ভেক্টর স্পেস, যেটা আরও বড় একটা ভেক্টর স্পেসের ভেতরে থাকে। সহজ কথায়, এটা হলো একটা মহাবিশ্বের ভেতরে আর একটা ছোট্ট মহাবিশ্ব। এই ব্যাপারটা এই ছকটা দেখলে একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, বাঁদিকে আছে পুরো প্লেনটা বা R², যেটা নিজেই একটা ভেক্টর স্পেস, একটা মহাবিশ্ব। আর ডান দিকে আছে ওই সরল রেখাটা, সেটাও কিন্তু একটা ভেক্টর স্পেস। এটা হলো ওই বড় মহাবিশ্বের ভেতরে থাকা আর একটা ছোট মহাবিশ্ব। আর ঠিক এই কারণে এই সরল রেখাটাকে আমরা বলি R² একটা সাব স্পেস। কিন্তু একটা ব্যাপার, ভাববেন না যে এই ভেক্টর স্পেস বা সাবস্পেসের ধারণাটা শুধু সরলরেখা বা প্লেনের মতো জ্যামিতিক জিনিসের মধ্যে আটকে আছে। না, একদমই না। চলুন দেখি এই আইডিয়াটা আসলে কতটা বিশাল। শুধু জ্যামিতি নয়, আরও অনেক কিছুই ভেক্টর স্পেস হতে পারে। যেমন ধরুন, নির্দিষ্ট ডিগ্রির সব পলিনমিয়াল বা বহুপদী সেট,
দুটো পলিনোমিয়াল যোগ করলে আরেকটা পলিনোমিয়ালই পাওয়া যায়, তাই না? আবার একটা পলিনোমিয়ালকে কোনো সংখ্যা দিয়ে গুণ করলেও ফলটা একটা পলিনোমিয়ালই থাকে। তার মানে এটাও একটা ভেক্টর স্পেস। ঠিক একইভাবে n/n² ম্যাট্রিক্সের সেট বা কন্টিনিউয়াস ফাংশনের সেট, এমনকি শুধু জিরো ভেক্টরটা নিয়ে যে সেটটা হয়, সেটাও একটা ভেক্টর স্পেস। এখন মনে প্রশ্ন আসতেই পারে যে এই সব অ্যাবস্ট্র্যাক্ট বা বিমূর্ত ধারণার দরকারটা কি? আচ্ছা, মেশিন লার্নিং বা ডেটা সায়েন্সের মতো ফিল্ডে এই সাবস্পেসের ধারণাটা কিন্তু অংশঙ্গ গুরুত্বপূর্ণ। চলুন দেখি এটা কিভাবে অসীমকে আমাদের হাতের মুঠো এনে দেয়। ব্যাপারটা হলো, একটা ভেক্টর স্পেসে তো ইনফাইনাইট মানে অসীম সংখ্যক ভেক্টর থাকতে পারে। তাহলে এত বড় একটা সিস্টেমকে আমরা স্টাডি করব কিভাবে? এটা তো প্রায় অসম্ভব মনে হচ্ছে। এখানে একটা দারুণ উপমা আছে। ভাবুন তো, যখন একটা নতুন ভ্যাকসিনের প্রভাব পুরো মানবজাতির উপর পরীক্ষা করতে হয়, তখন কি করা হয়? নিশ্চয়ই পৃথিবীর সব মানুষকে ভ্যাকসিন দিয়ে দেখা হয় না, তাই না? তার বদলে একটা ছোট রিপ্রেজেন্টেটিভ গ্রুপ বা দলের উপর পরীক্ষা করা হয়, আর সেই রেজাল্ট থেকেই পুরো জনগোষ্ঠীর ওপর তার প্রভাবটা বোঝা যায়। ভেক্টর স্পেসে দুনিয়াতেও ব্যাপারটা ঠিক একই রকম। এই যে ছোট রিপ্রেজেন্টেটিভ গ্রুপ অফ ভেক্টরস, এদেরকে বলা হয় ওই স্পেসের বেসিস। আর এর আসল ক্ষমতাটাই এখানে। শুধুমাত্র এই হাতে গোনা কয়েকটা বেসিস ভেক্টরকে যদি আমরা বুঝতে পারি, তাহলেই আমরা ওই পুরো অসীম স্পেসটার ক্যারেক্টার বা চরিত্রটা ধরে ফেলতে পারি। এটা কিন্তু জটিল সিস্টেম অ্যানালাইসিস করার জন্য একটা অবিশ্বাস্য রকম পাওয়ারফুল টুল। কিন্তু এখানেই আর একটা গভীর প্রশ্ন চলে আসে, কিভাবে মাত্র কয়েকটা স্পেশাল ভেক্টর মিলেমিশে একটা পুরো অসীম জগৎ সম্পর্কে সব তথ্য আমাদের দিয়ে দিতে পারে? এর উত্তরটা লুকিয়ে আছে লিনিয়ার কম্বিনেশন আর বেসিসের আরও কিছু ধারণার মধ্যে। আর সেই গল্পটা হয়তো আমরা অন্য কোনো আলোচনায় শুনব।